থিমের ছোঁয়া নাকি সাবেকিয়ানা, এই সমস্ত দ্বন্দ্ব ভুলে আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতার বনেদি বাড়িতে, শিবকৃষ্ণ দা বাড়িতে। আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রদীপদা চলে এসেছেন। আমাদের সঙ্গে থাকছে আজ পুরো আড্ডা পর্বে ইন্দ্রদীপ নারায়ণ ব্যানার্জি। প্রথমে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে, যিনি একজন বনেদি বাড়ির সদস্য এবং একই সঙ্গে তিনি আজ এই শিবকৃষ্ণ দা বাড়ির এই যে শারদীয়া দুর্গোৎসব কিভাবে হচ্ছে, বাড়ির যে সদস্যরা রয়েছে তাদের সঙ্গে আড্ডা দেব, গল্প করব, সবটা তিনিও ঘুরে দেখাবেন, তাই তো? এরা আমাদের বহুদিনের পরিচিত পরিবার এবং একটা অত্যন্ত নিজস্বতা, একটা পার্সোনাল রিলেশনশিপ আছে আমার, সেই জন্যই আজকে এদের বাড়ির অন্দরমহলে আমরা ঢুকবো। আমরা বাইরে কথা বেশি বাড়াবো না, পুজো মানে আড্ডা, আনন্দ, তাই আপনারাও আসুন। পড়ে গিয়েছে ঢাকে কাঠি, মা আসছে তাড়াতাড়ি। সত্যি তো, মা আসার অপেক্ষার দিন গোনাতেই আমরা প্রত্যেকে রয়েছি। ঠিক তেমনি উত্তর কলকাতার এই সাবেকি বাড়িও সেজে উঠছে। প্রত্যেকটি পরিবর্গা, প্রত্যেকটি দেওয়াল, প্রত্যেকটি জায়গা এখানে বনেদিয়ানার ছোঁয়ায়, ঐতিহ্যের পরম্পরায়, এমনকি যে আলপনা, প্রত্যেকটি জায়গা যেন জানান দিচ্ছে মা আসছে। সেই প্রস্তুতি একেবারে তুঙ্গে উত্তর কলকাতার শিবকৃষ্ণ দা বাড়িতে। এবার তাদের পুজো 186তম বর্ষে। আমরা আজ এসেছি শিবকৃষ্ণ দা বাড়িতে। এই দা বাড়ির তো একটা প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা অলিতে গলিতে পরিবর্গার মধ্যে একটা যেন সাবেকিয়ানা লুকিয়ে রয়েছে। সেটা শুধু না, এদের বিশেষত্বটা হচ্ছে এদের বাড়িটা পরে আমরা দেখবো ভালো করে, এই দেখলে এটা অপেরা স্টাইলে তৈরি করা। এইরকম ঠাকুরদালান তুমি আর কোথাও দেখবে না। এটা কীর্তিচন্দ্র দা, দ্য 4th পার্সন এদের পরিবারে, উনি এটাকে অপেরা স্টাইলে তৈরি করেন। এবং এদের বাড়ি যেটা আমরা এখন দেখবো, আর জান বাড়িতে খুব দেরি হয়ে গেছে আসতে। হ্যাঁ, আমার অনেকক্ষণ আগে আসার কথা ছিল, আমরা দেরি করে এসেছি। বাড়ির লোকেরা আমাদেরকে কি বের করে দিতে পারে? জানি না, ওই যে তোমার সুন্দর মুখ দেখে যদি ওরা আটকে দেয়, আমি তো জানি না কারা কারা আছে এখনো, তোমার যদি রাখতেই পারে আমাকে হয়তো বার করে দেবে। এনিওয়ে, তা আমরা এই দেখি কোথায় গেল। কই ভেরি সরি, দেরি হয়ে গেল গো, রাস্তা এত জ্যাম ছিল, আমরা আসতে পারিনি। পৌলমী এসছে আমার সাথে তোমাদের পুজো দেখতে রিপাবলিক টিভি থেকে, এবং তোমাদের প্রস্তুতি দেখতে, তোমাদের সাথে গল্প করতে, আড্ডা মারতে আজকে আমরা এসেছি। একদমই তাই, রিপাবলিক বাংলা থেকে আমরা এসেছি। যা আড্ডা গল্প সব হবে, তবে সাবেকি পুজো, বনেদিয়ানার ছোঁয়া, এটা ইউনিফর্ম। আচ্ছা, এটা ইউনিফর্ম আপনাদের? ইউনিফর্ম আমাদের, এটা জোগাড়ের ইউনিফর্ম। ওরে বাবা, স্কুলে যেমন যাওয়ার আগে একটা ইউনিফর্ম লাগে, এখানে ঠাকুরের কাজ করবার জন্য। ইন্দ্রদীপ দা, আমি বসেই পড়লাম, আমি আর দাঁড়িয়ে গল্প করতে পারছি না, আমি বসে পড়লাম। তুমিও বসে যাও। এই ডিসিপ্লিনটাই হচ্ছে এদের ইউনিক থিং। আচ্ছা, নাড়ু তৈরি কি ভাবে হয়, কতগুলো নারকেল লাগে, একটু যদি আমাদের ইতিহাসটা বলো। আমাদের 60-70 মতো নারকেল লাগে, আর সকাল থেকে শুরু হয়ে যায় কুড়োনো, নারকেল কুড়োনো। আমাদের লোকজন থাকে, কিন্তু সময়ে যেতে হয়ে যেতে হয়, তার জন্য আমরাও লেগে পড়ি। তো আমরা সবাই মিলে ওই নারকেল কুড়োনো সকাল 5টা 5:30 দিয়ে শুরু হয়ে যায়। এইবার পাক করা, তারপরে নারকেল নাড়ু, এটা পরপর চলে। আচ্ছা, তাহলে শুধুমাত্র আড্ডা দিলে হবে না, আমাদেরকে কাজ করতে হবে, হেসেলের দিকেও যেতে হবে। তাহলে চলুন আমরা সবাই মিলে একটু হেসেলের দিকে যাই। কটা নারকেল ভাঙবো? 70টা নারকেল ভাঙো, আর কত নাড়ু আমরা গুনবো না। মাকে বলবো, মায়ের যত ইচ্ছে মা খাবে। এখন মা যদি আমরা বলি তোমাকে এবার 4টে দিন 4টে খাবে, তা চলবে না। এক্সেলেন্ট। আর কি কি হবে নারকেলের? নারকেল নাড়ু হয়, নারকেল চিড়ে হয়, আর রসকরা, মন্ডা, সেগুলো নারকেলের হয়, চিনির পাকের হয়, তো সেগুলো আলাদা। আজকে যেটা হচ্ছে গুড়ের পাকের নারকেল নাড়ু। বাড়ির মহিলারা নিজে হাতে নাড়ু বানান মাকে ভোগ দেওয়ার জন্য। প্রায় 70টি নারকেল ভেঙে এই নাড়ু তৈরি করা হয়, আর সেই নাড়ুগুলোকে সাজিয়ে রাখা হয় মাকে ভোগ হিসেবে নিবেদন করার জন্য। প্রত্যেক বছর এই পরম্পরা মেনে, এই ঐতিহ্য মেনে, ইতিহাসের শেকড়ের মতো তাদের এই যে ভোগ দেওয়ার রীতিনীতি এবং পুজোর যে সমস্ত উপাচারগুলো রয়েছে, সেগুলো তারা মেনে চলেন। তাই মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা, মা আসছেন। তাই প্রস্তুতি তুঙ্গে শিবকৃষ্ণ দা বাড়িতে।
আচ্ছা, দা বাড়ির তো অনেক কিছু নিয়ম কানুন রয়েছে, আমরা এবারে একটু অন্যদিকে যাই, তাই তো? হ্যাঁ চলুন, এখন আপনাদের আমি নৈবেদ্য ঘরটা দেখাই, যেখানে আমাদের নৈবেদ্যের থালা, অন্যান্য উপকরণ, পুজো সব কিছু থাকে। আমরা এখন যেখানে রয়েছি সেই জায়গাটার ছবিটা দেখে আপনারা পরিষ্কার হয়ে গিয়েছেন। বাড়ির সদস্যরা রয়েছে, তাদের থেকেই জেনে নিই যে এত বাসন সবটাই পুজোর জন্য কি কি ভাবে ব্যবহৃত হয়। নবপত্রিকাকে এর মধ্যে বসানো হয়, তারপরে মহাস্নানটা হয় সহস্রধারার জল ব্যবহার করে। আচ্ছা, তোমার একটা কথা বলো, যে তোমাদের নবপত্রিকা তো বাড়িতে এলো, তারপরে তোমার মহাস্নানটা নবপত্রিকারই হয় না, দর্পণে তো মা দুর্গার মহাস্নানটা করো, দর্পণ স্নানও করা হয় তো? হ্যাঁ, দুটো করা হয়, মানে দুটো। আর এই মহাস্নানের বহু জিনিস লাগে, এবং আমি যেটা শুনেছি বা জানি বা শুনে এসেছি আমার বাড়ির লোকেদের কাছ থেকে, যে তোমাদের নাকি একটিমাত্র বাড়ি এখনো যারা কলকাতা শহরে প্রত্যেকটা জিনিস তোমরা ইন্ডিভিজুয়ালি তোমরা কালেক্ট করো, যেমন দন্ত মৃত্তিকা বলো, বরাহ মৃত্তিকা বলো, পতিতালয় মৃত্তিকা, রাজবাড়ি মৃত্তিকা, এগুলো ম্যাক্সিমাম বাড়ি আমি জানি সবাই কেনে, তোমরা কিন্তু কেনো না। তোমরা এটা কবে থেকে এগুলো শুরু করো, নাকি এগুলো আগে থেকে? না, এইগুলো না আমাদের বাক্স বাক্স করে রাখা রয়েছে, প্রত্যেক বছরে এগুলো বেরোয়। হয়তো পুরনো যারা আছে তারা সংগ্রহ করে রেখে দিয়েছিলেন। এবং দেখুন, আমার তো বিয়ে হয়েছে 25 বছর, আমি দেখে আসছি এরকম ভাবে হচ্ছে, তো তার আগে থেকে নিশ্চয়ই, এবার সেটা কত বছর আগে সেটা আমিও হয়তো শিওর নই। আমি জানি যে একটা বনেদি বাড়ি মানে একটা ঐতিহ্য, ইতিহাস, পরম্পরা, সেই বিষয়গুলো থাকে বারবার। প্রস্তুতিটা আজকে কিন্তু অনেক শটে সাটাং হয়ে গেছে। ম্যাক্সিমাম বাড়িতে বেনের দোকানে যায়, দশমৃত্তিকা দিয়ে দাও, জল দিয়ে দাও, তেল দিয়ে দাও, নিয়ে চলে এলো। আচ্ছা ইন্দ্রদীপ, এখানে জলের কথা বলতে তো মাথায় এলো যে এখানে জলগুলো তো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় আপনাদের, তাই তো? এদের প্রত্যেকটা জিনিস এরা ইন্ডিভিজুয়ালি কালেক্ট করে, মানে সপ্ত সমুদ্রের জল, নদীর জল, শিশিরের জল, জলের গুলো একটু জেনে নি, জলগুলো কোন কোন জায়গা থেকে আপনারা সংগ্রহ করেন? আমাদের ছাদে শুক্লপক্ষ তিথিতে বেঁধে দেওয়া হয়, আর সেখান থেকে বৃষ্টির জল, তারপরে তুলো গাছের এতে দিয়ে দেওয়া হয়, সেখান থেকে শিশিরের জল। এবার সেগুলো শুক্লপক্ষে করা হয় আষাঢ় মাসের পরে। কারা করে? আপনারাই করেন? পরিবারের সদস্যরাই করেন আপনারা? গদাধর দা আছেন আর কি, উনি ব্রাহ্মণ, উনি এখানে বড় হয়ে উঠেছেন, ওনার মধ্যেই আমাদের মানে যারা আমাদের আগের জেনারেশনের পুরো জায়গাটা উনি বয়ে নিয়ে যাচ্ছেন এত অবধি, এবং আমরাও সঙ্গে থাকি। সব বাড়িতে হয় না সব সময়। এই যে বড় থালাটা দেখছেন, একদম বড় থালাটা, এটা সন্ধি পুজোর থালা। বছরে একদিনই এই থালাটার প্রয়োগ হয়, সেটা হচ্ছে সন্ধিক্ষণে সন্ধি পুজোর নৈবেদ্যি 1 মণ চালের আহ্বান করা হয় সন্ধি পুজোর ওই ক্ষণে, না হলে তো আমাদের মা দুর্গা বৈষ্ণব মতে পুজো হয়, বলি হয় না। আর এই সন্ধি পুজোরই 1 মণ চাল মানে 37 কেজিস অ্যাপ্রক্সিমেটলি, তো একটা নৈবেদ্য অত চাল। 1 মণ চালে নৈবেদ্য দেওয়ার জন্য এই থালা ব্যবহার করা হয়। আর বাকি যে থালাগুলো একটা দিন, তার মানে যত বছর দুর্গা পুজো হচ্ছে তত বছর এই থালা একবার করে বেরিয়েছে, ঠাকুর দালানে গেছে সন্ধি পুজোর নৈবেদ্য। এবং বিশেষত হচ্ছে সন্ধি পুজোর নৈবেদ্যটা বাড়ির মেয়েরা আমরা করি না, বাড়ির ছেলেরা, ভাগনারা, জামাইরা, নাতিরা, পুরুষ মানুষরা, আমরা নেপথ্যে থাকি। মানে ধরো যে এরকম আমাদের সন্ধি পুজোয় একমাত্র কোনো মাটির বাসন ব্যবহার নেই। এমনিতে সপ্তমী থেকে প্রধান নৈবেদ্য যেরকম এই থালায় হয়, কাঁসার থালা, পেতলের থালায়, কিন্তু আমরা ফল দিই, মাটির ফলের কুড়ি সব মাটির করে দিই। একমাত্র সন্ধি পুজোর সবটা পেতল, 40টা বাটি। আচ্ছা, এখানে আমাদের বাড়ি সাংঘাতিক মিল ভীষণ, কারণ আমাদের ধরো 108 থালা মিষ্টি ভোগ হয়, এবং 108টা থালা, এবং ওই এরকম থালাতে তোমরা যে মাটির খুঁড়িতে অন্যদিন দিই, আমরা সেদিকে কাঁসার বাটিতে দিই। মানে প্রত্যেকটা ফল মূল ওই এক একটা করে কাঁসার বাটি, কলা পাতা কিরিকিরি করে কেটে মাঝখানে দিয়ে তার উপর আমরা ফল সাজাই। এইটাই আসতে ডিরেক্ট কোশ্চেন। এগুলো তো কাঁসার বাসন, পিতলের বাসন। এরপরে যদি তুমি লেবু দাও, কষ ধরবে। কলা পাতা করে কাটা হয়, প্রত্যেকটা বাটিতে কলা পাতার উপরে টক ফল কি হোক, আপেল হোক, না হলে না কষটা উঠবে না। আচ্ছা, এই প্রত্যেকটা থালাতে ভোগ কি কি থাকে? এখানে মায়ের জন্য বিশেষত কি কি থাকে ভোগগুলো? আমরা প্রথমত বলি, আমরা ব্রাহ্মণ নই, ঠিক আছে, আমরা গন্ধবণিক, তাই জন্য আমাদের অন্নভোগ হয় না মায়ের। লুচি, ভাজা, রাবড়ি, ক্ষীর, দই, তার মধ্যে আমাদের ভিয়েন বসে,
ষষ্ঠী থেকে বিয়েনের পুরো জোগাড় চলে। সেখানে খাজা, পেরাকি, সন্দেশ, পান্তুয়া, নিমকি, গজা এইগুলো সমস্ত থাকে, যেগুলো বাড়িতে বানানো হয় ভিয়েনে, এবং গন্ডায় গন্ডায় হিসেব করে সকাল বিকাল ভোগ হয় আমাদের, সব লুচি ভোগের ওপর। 4 ঘন্টা করে হয় বললে, তো আমার 4 ঘন্টা মানে 16টা করে। আর সন্ধি পুজোর জন্য কি তোমাদের স্পেশাল কোনো ভোগ তৈরি হয়? যেটা সন্ধি পুজোর জন্য এটাই হয়, পরিমাণটা বেশি থাকে এবং হ্যাঁ একটু বড় হয়, এবং ওই পুরো ভোগটা আমাদের গুরুদেবকে নিবেদন করা হয়। যারা রয়েছে আমরা প্রত্যেকটা বউ রয়েছে কিন্তু এখানে, বাড়ির ছেলে বা বাড়ির মেয়েরা কিন্তু আজকে নেই। হিসেব মতো বাড়ির ছেলেরা মেয়েরা লাকি এই বাড়িতে জন্মেছে, কিন্তু আমরা মনে করি আমাদের মা দুর্গা একটা অন্যরকম আশীর্বাদ দিয়ে পাঠিয়েছেন, মায়ের কাজটা একটু হাতে করে করার সুযোগ। বৌমারাই তো হালটা ধরে নিয়েছে, তাই তো? বউরা বেশি লাকি, বিশ্বাস করো। কেন বলবো তোমাকে, আজকে বউরা না এলে এই ট্র্যাডিশনটা, এই প্রজন্মটা, এই ফ্যামিলিটা চলতো না। তোমরা ধরে রাখছো, তোমরা পরের জেনারেশনকে এই বাড়িকে দিচ্ছ, তোমরা দান করছো। তোমাদের কন্ট্রিবিউশন একটা বনেদি বাড়ির বউরাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, বাড়ির ছেলেরা না। দাবাড়ির পুজো আর সেই পুজোর যে বিশেষত্ব উপাচার, সেগুলো নিয়ে বারবার আমরা কথা বলছি। আর এবার আমরা এমন একটা জায়গায় যাব, সেখানে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো দেখবার জন্য আপনারা একেবারে মুখিয়ে থাকেন। সত্যি বনেদিয়ানা মানে একটা ঐতিহ্য, পরম্পরা আর সেই পুজোর আনন্দ। পুজোর আনন্দটা পরিবারের সবাই একসঙ্গে ভাগ করে নেন। একসঙ্গে যখন বসে তারা যতটা করেন, তখন বেশ খানিকটা কাজের কথা হয়ে যায়। কারণ পুজোতে কোন কোন ভোগ কিভাবে রান্না হবে, কে কোন দায়িত্ব নেবে, কচিকাচারা কোন কাজ করবে, সমস্ত ভাগটাই নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে নেন তারা। আমরা এবারে ঠাকুর ঘর দেখতে যাব, তুমি এবার আমাদের একটু ঠাকুর ঘর নিয়ে যাবে তো? বলো, আমি ঠাকুর ঘর। তাই একদমই তাই, আমরা যাবো। কেননা গদাধর বাবুর কথা বলছিলাম, মানে যিনি এতদিন নিজে হাতে সমস্ত দায়িত্বটা পালন করেছেন, এবং দা পরিবারের সদস্যরা সেই দায়িত্বভার দিয়ে খানিকটা একটু নিশ্চিন্তও হয়েছেন। কি কি দায়িত্বভার আপনাকে পালন করতে হয়? পুজোর সময় তো প্রচুর চাপ থাকে। প্রচুর চাপ থাকে। এই দুর্গাপুজো, আমাদের বাড়িতে দুর্গাপুজোটা মানে এত নিষ্ঠাভাবে করতে হয়, এবারে আমরা এখনো চালিয়ে যাচ্ছি নিষ্ঠাভাবে। আমরা এখনো সেইভাবে আমাদের যে বৌমণিগুলোকেও সেইভাবে শেখাচ্ছি। আমি তো ছোটোই। এই বনেদি বাড়ির মেন ইম্পর্টেন্ট হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড দ্য কন্টিনিউইটি। এই ট্র্যাডিশনটাই কিন্তু উৎস, কিন্তু এই ঠাকুর ঘরে এই নিয়ম কানুনের উৎস কিন্তু এই ঠাকুর ঘরে। এই ঠাকুর ঘর থেকেই নিয়মগুলো আমাদের জীবনেতে চলে আসে, প্রবেশ করে। এবং যেখানে যে বাড়ির বিগ্রহকে ঠিকভাবে পুজো করা হয় এবং নিয়ম মাফিক পুজো করা হয়, সেই সব বাড়ি তুমি দেখবে তাদের বনেদিয়ানাকে ঠিকভাবে ধরে রাখতে পেরেছে। যেখানে ঠাকুর বিগ্রহ অবহেলিত হয়ে যায়, সেখানে কিন্তু বনেদিয়ানা আস্তে আস্তে চলে যায়। এই দা বাড়ির কিন্তু বিশেষত্ব হচ্ছে এদের ঠাকুর ঘরটা। একদমই তাই। যখন দাবাড়ির বিশেষত্ব সেখানকার ঠাকুর ঘর, তাহলে অবশ্যই আপনাদের দেখাতে হবে সেখানকার ঠাকুর ঘরে কোন কোন বিগ্রহ রয়েছে এবং সেখানকার বিশেষত্ব কি কি রয়েছে। চলুন আমাদের সঙ্গে। দাবাড়ির যখন ঠাকুর বাড়িতে এসে গেছি, পরিবারের সদস্যরা রয়েছেন, আপনাদের কুলদেবতা প্রতিষ্ঠিত রয়েছেন। কি কি রীতিনীতি মেনে পুজো হয়, কুলদেবতা কে কে রয়েছেন, আর কোন কোন বিগ্রহ রয়েছে এখানে? এখানে তো আছেন রাধা, আমাদের কি বলে শ্রীধর আছেন, শ্রীধরজিও আছেন, হ্যাঁ, মঙ্গলচণ্ডী আছেন। সবটা ভালোভাবে জানেন হচ্ছেন আমাদের গদাধর। বলো না একটুখানি, বাড়ির লোকেদের থেকে তুমি বেশি ভালো জানো। মানে উনি সবটা সামলান নিজে হাতে দায়িত্ব নিয়ে, তাই তো? আমি সবটাই শ্রীধরজিও আছেন, মঙ্গলচণ্ডী আছেন, মহাদেব আছেন। ওই সকালবেলা নিত্য সেবা হয়, আবার সন্ধেবেলা দুধ মিষ্টি দিয়ে সন্ধ্যারতি হয়। এই এখন আমাদের এই চলবে। আর উনি এই মহালয়ার পরের দিন থেকে উনি নিচে নামবেন। মানে যখন মা দুর্গার পুজো হচ্ছে তার আগে প্রস্তুতিটা এখানেও দেখা যাচ্ছে। এখানেও দেখা যাবে। এইখান থেকে ওনাকে আমরা নিজে নিয়ে যাব, ঠিক এইভাবে গঙ্গাল জল দিয়ে মানে বাদ্য সহকারে, শঙ্কর বাদ্য সহকারে আমরা শ্রীধরজি, মঙ্গলচণ্ডী সবাইকে নিয়ে গিয়ে ওই বোধন আরম্ভ হবে। এই বোধনের সময় ওনারা থাকবেন, সংকল্প হবে, দিয়ে ওই দশমীর দিন পর্যন্ত উনি থাকবেন নিচেই। এই মা দুর্গার ভাসান হয়ে যাবে, আমাদের সব
নির্ঘণ্ট করা আছে, কখন কি করব না করব, সেই নির্ঘণ্ট অনুযায়ী উনি আবার ওখানে সুতো কাটা হয়ে যাবে, উনি আবার সুতো কাটার আগে ওনাকে উপরে দেওয়া হবে। বাড়ির লোকেরা সবাই পালিয়েছে, কোথায় মানে গেল? এই তো মানে ঠাকুর দালানে একেবারে জমি আড্ডা চলছে, তাই তো? বাবা, কতগুলো মা দুর্গা রে বাবা। বর্তমানে যা দেখছি একের পর এক ঘটনা ঘটছে, তাতে কি আমাদের চারদিকে কি অসুরের সংখ্যা বাড়ছে, কি মনে হয়? হ্যাঁ, একদম নিঃসন্দেহে প্রচুর চারদিকে অনেক কিছু এদিক ওদিক হচ্ছে, যেগুলো আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু কিছু আমাদের করার নেই। আমরা সবাই চাইছি মানে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ হয়ে নর্মাল যেন হয়ে যায়। এটার একটা খুব দরকার হচ্ছে আমাদের নিজস্ব পারসেপশন চেঞ্জ করা, বা আমাদের যে জেনারেশনটা আসছে তাদেরকে যেভাবে বড় করা, যে মাইন্ডসেটটা চেঞ্জ করে, তবে বোধহয় এই ওষুধটা আশাটা বন্ধ হবে। মানে আমাদের যে জীবনে মানবিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, সেই মানবিক মূল্যবোধটাকে ফিরিয়ে আনতে হবে। মার কয়েকদিনের মধ্যেই মর্তে আসবেন, নতুন কি ভাবনা কাজ করছে? প্রচুর, মানে আমাদের এই সময়টা প্রচণ্ড আনন্দ হয়, যে মানে এই পুজো 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 যে ভাব, এই ব্যাপারটা অনেকদিন পুজোর আগে থাকতেই আমরা এটা ফিল করতে থাকি। আমরা শুনলাম যে আপনাদের মায়ের একটা পোশাক রয়েছে আলাদা, সেই পোশাকটা কি এবং তার মাহাত্ম্যটা কি রয়েছে? হ্যাঁ, আমাদের মায়ের প্রাচীন পোশাক, যেটা জরির কাজ এবং জারদৌসি কাজ, সেটাতে সোনার ও রূপোর জরি দিয়ে বুনন আছে ভেলভেটের ওপর, এবং সেটা সুপ্রাচীন। মায়ের বস্ত্র, এই যে এই শাড়ি পরানো হয়, তারপরে মায়ের বস্ত্র হিসেবে প্রত্যেকে সরস্বতী, লক্ষ্মী, মহিষাসুর, সিংহের পিঠ বস্ত্র সমস্ত কিছু আছে, যেটা আমরা পুজোর ষষ্ঠীর আগে পরিয়ে দিই, সাজলা আসার আগে, এবং দশমীতে যাওয়ার সময় মানে এই শাড়ি পরে মার বিসর্জন হয়, ওগুলো খুলে নেওয়া হয়। বিশেষত্ব হচ্ছে একটা, এই চালচিত্রটাও কিন্তু ওদের বাড়িতে জিনিসপত্র আছে। এই যে কলকাগুলো, হ্যাঁ হ্যাঁ, জাপানি কলকাতা, এই যে ডাকের সাজ কথাটা কিন্তু আমাদের বাড়ির প্রচলন থেকে শুরু হয়েছে। ডাক অর্থ কিন্তু আমরা সোলার যে সাজ বুঝি, ডাকের এরম কিছু না, বাই পোস্ট জার্মানি থেকে আমাদের এখানে এই যে বিট লাগানো, মানে ওই ডাক পিয়ন মানে বাই পোস্টে এসেছিল। বাই পোস্টে জার্মানি থেকে ব্রোঞ্জের কলকা এসেছিল, সেটা এখনো অবধি সুন্দর অবস্থায় রয়েছে এবং চকচকে, দেখো কত বছর ধরে ব্যবহার হয়, তো সেইটা এখানে লাগানো হয়। তো সেই জন্যে ডাকের কথার প্রচলন তারপর থেকে এসছে, তারপর অপভ্রংশ হতে হতে একটা জিনিসে দাঁড়িয়েছে, কিন্তু শুরুটা হচ্ছে এটা থেকে। এই ডাকের সাজে শুরু এখানে। শিবকৃষ্ণ দাবাড়ির ইতিহাস, আড্ডা, গল্প সবটাই হলো। এবার তো আমাদের বিদায় জানাতে হবে নাকি? বিন্দু বৌদি, মানে অশেষ ধন্যবাদ আপনারা যে আমাকে এরকম আমাদেরকে এখানে আসতে দিলেন, আপনাদের সাথে আনন্দ করতে দিলেন এবং খুব ভালো করে সময়টা কাটালেন। আমরা উৎসব মানেই তো সকলের সাথে, আমাদেরও ভালো লাগলো, খুব ভালো। মাকে এখানে অন্নভোগ দেওয়া হয় না, এমনকি যখন সন্ধি পুজো হয় তখন চামুন্ডা রূপে পূজিতা হন দেবী দুর্গা, এমনকি মা দুর্গা পরিহিতা হন ঘাগরাতে। আর সেই বছরের পর বছর যে সমস্ত অলংকারগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে, সেই অলংকারেই সেজে ওঠেন মা। অর্থাৎ মা এখানে নতুন রূপে, নতুন ধারায়, নতুন ভাবে। শিবকৃষ্ণ দাবাড়ির নানা ধরনের খুঁটিনাটি সবকিছু আপনাদের দেখালাম। ঠিক তেমনই শহর কলকাতার পাশাপাশি জেলা, গোটা বাংলার বনেদি বাড়ির পুজোগুলোর জন্য আপনাদের অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলাতে।